1977 সালে শিলপুর গ্রামে একটা হোটেল তৈরি করেন মনসির খান। তিনি এই হোটেলটা তৈরি করেন মূলত অভিজাত ব্যক্তিদের জন্য। এই হোটেলটা তখনকার দিনে অভিজাত ব্যক্তিদের মধ্যে বেশ পরিচিতি পেয়ে যায়। হোটেলটার মধ্যে আছে আড্ডা ঘর, খাওয়ার ঘর, 190টা রুম, সবই ছিল, এমনকি এখনও আছে। কিন্তু 1980 সালের পর থেকে এই হোটেলে এই অদ্ভুত কিছু কাণ্ড ঘটে, যা এখনও রহস্য। 1981 সালে একজন নবদম্পতি আসে এই হোটেলে থাকতে, কিন্তু ওই দিন ঠিক মধ্যরাতে ওই নবদম্পতিরা জানালা থেকে লাফ মেরে আত্মহত্যা করে। তারা কেন আত্মহত্যা করে তা আজও জানা যায়নি। এই ঘটনার ঠিক 1 মাস পর এক পৌর বৃদ্ধাকে গলাকাটাই অবস্থায় তার হোটেল রুম থেকে উদ্ধার করা হয়, কিন্তু কে হত্যা করলো তার 2 মাস তদন্ত করেও কিছু জানা যায়নি। এই 2 ঘটনার পর থেকে হোটেলটি বেশ বদনাম কুড়ায়, যার ফলে অভিজাত ব্যক্তিদের আনাগোনা কমে যায়। এতে হোটেলটির ব্যবসা বেশ মন্দা চলতে থাকে। কর্তৃপক্ষরা ঠিক করে হোটেল ওয়ার্ডের মূল্য কমিয়ে দেওয়া হবে, এতে অভিজাত ব্যক্তিরা না আসলেও সাধারণ মানুষেরা আসবে। 1982 সালের হোটেল অনেক সাধারণ মানুষের আনাগোনা হতে থাকে, সাথে আনাগোনা হতে থাকে ড্রাগ ডিলার, খুনি, রেপিস্ট, এছাড়াও আরও অনেক অপরাধীদের। 1982 সালের জুন মাসে 4 জন মেয়েকে খাবার ঘরে টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায়। ঠিক একই মাসে 4 জন ব্যক্তিদের একই রুমে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। 1984 সালে একটি মেয়ে হোটেলে থাকতে আসে। রাত্রিবেলা যখন হোটেল বয় মেয়েটির অর্ডার করা ওয়াইন দিতে যায়, তখন মেয়েটির দরজা খুলছিল না। অনেক ধাক্কানোর পরও যখন খুলছিল না, তখন হোটেলের বয় দরজাটি ভেঙে ফেলে। তখন সে দেখে মেয়েটার শরীরে কাপড় নেই এবং তার বুকে ছুরি আঘাতের চিহ্ন। পুলিশ তদন্ত করে জানতে পারে মেয়েটিকে রেপ করে এরপর মেরে ফেলা হয়েছে। পুলিশ এই হোটেল বয়কে গ্রেপ্তার করে, কিন্তু সঠিক প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরকম ঘটনা আরও একটি ঘটে অন্য একটি মেয়ের সাথে। 1986 সালে এক রিটায়ার্ড অফিসার হোটেলে থাকতে আসে। ঠিক 3টের দিকে সে ছুরি পেটে ঢুকিয়ে আত্মহত্যা করে। উফ, আর পড়তে ইচ্ছে করছে না, এই বলে মিনহাজ তার হাতে থাকা ফাইলটা তার টেবিলেই রেখে দিল। মিনহাজ, এত পুরানো কেস তুই কোথায় পেলি রে? আরে, এই কেস ফাইল আমাকে ফরিদ স্যার দিয়েছে, উনি এই কেসগুলো সলভ করতে চান তোকে নিয়ে। আমাকে নিয়ে কেন? কারণ তুই ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্টের মধ্যে একজন, আর তুই তো রহস্য পছন্দ করিস, তাহলে সমস্যা কোথায়? এছাড়াও আমি ফরিদ স্যারকে বলেছি তোর কথা, উনি তো বেজায় খুশি। তুই আমার কথা বলেছিস? এর অর্থ স্যার প্রথম তোকে অফার দিয়েছিল, তা তুই কেন এই অফার নিলি না শুনি? আহাদ তখন মুচকি হেসে বলল, আমার এসবের প্রতি একদমই আগ্রহ নেই, তাই তো তোকে দিলাম। যে আগ্রহী তাকে দেওয়াই তো শ্রেয়, তাই না? তখন মিনহাজ বলে ওঠে, তুই আমাকে ফাঁসিয়ে দিলি রে। আমি যদি কেস সলভ করতে ফরিদ স্যারকে ভালোভাবে সাহায্য করতে না পারি, তাহলে সে আমাকে তার সাবজেক্টে ফেল করিয়ে দেবে। তুই একটু বেশি ভাবিস। আচ্ছা, আমি এখন যাই। হ্যাঁ, ফরিদ স্যার তোকে বিকেল 5টায় তার অফিস রুমে থাকতে বলেছে, কেস নিয়ে বোধহয় ডিসকাস করবে। এই বলে আহাদ ক্যান্টিন থেকে চলে যায় এবং মিনহাজ টেবিলে পড়ে থাকা ফাইলের দিকে তাকিয়ে বসে থাকে। আহাদ এখন ফরিদ স্যারের অফিসে বসে আছে। 2 জনই 30 মিনিট যাবৎ কোনো কথা বলছে না। ফরিদ স্যার কি জানি খোঁজাখুঁজি করছেন। তিনি আহাদকে কফি দিয়েছেন খাওয়ার জন্য, কিন্তু আহাদ এ পর্যন্ত কফিতে চুমুক দেয়নি। সে স্যারের কর্মকাণ্ড দেখতেই ব্যস্ত। হঠাৎ একটা নীল রঙের ফাইল সে আহাদের দিকে বাড়িয়ে বলে, এই নাও আহাদ, এখানে মায়া হোটেল সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আছে যা তোমাকে পড়তে হবে। আহাদ বলে ওঠে, ঠিক আছে। তোমাকে আগে যে ইনফরমেশন দিয়েছিলাম সেটা কি তুমি পুরোটা পড়েছিলে? আহাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল।
সে আগের নীল রঙের ফাইলটা পুরোটা পড়েনি। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার আমি অর্ধেক পড়েছি, পুরোটা এখনো পড়া হয়নি। ফরিদ স্যার আহাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল। আহাদ খেয়াল করলো স্যারের চোখ দুটো পাথরের মতো নির্জীব। এবার ফরিদ স্যার আহাদের দিকে খানিকটা এগিয়ে এসে বলে, আমি অসম্পূর্ণ কাজ একদম পছন্দ করি না। আগের নীল ফাইলটা পড়ে এরপর এই ফাইলটা পড়বে। ফরিদ স্যার শান্ত গলায় বললেও আহাদ কিছুটা ভয় পেয়ে গেল। এরপর বলল, হ্যাঁ স্যার অবশ্যই, কিন্তু স্যার আপনি এই কেস সলভ করতে চান কেন? ফরিদ স্যার কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, সেটা তোমার জানার দরকার নেই। তুমি কি রাজি আছো আমার সাথে এই কেস নিয়ে কাজ করতে? আহাদ বলে ওঠে, হ্যাঁ স্যার আমি রাজি আছি, কিন্তু ফরিদ স্যার আহাদকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চেয়ার থেকে উঠে গিয়ে ব্রাউন কালারের একটি কোট এবং হাত মোজা পরতে পরতে বলল, ঠিক আছে, তুমি ঠিক 2 দিন পর এখানে আমার চেম্বারে এসে আমাকে 2টা ফাইল জমা দেবে। আর হ্যাঁ, পরে এরপর জমা দিবে। আর ওই দিন তোমার কিছু কাপড় চোপড়ে নিয়ে আসবে এবং পরিবারের যদি কেউ থাকে তাহলে তাদের বলবে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি। ফরিদ স্যার কথাগুলো ঝটপট বলে অফিস থেকে চলে গেল। আর আহাদ লাল ফাইলটা নিয়ে চলে গেল তার বাসায়। 1990 সালে এই হোটেলে একটি পরিবার থাকতে আসে। সেই পরিবারের মধ্যে একটি ছেলে যার নাম ছিল হাসান, বয়স 17 হবে, এবং একটি মেয়ে যার নাম ঈশানী, বয়স 14 কি 15, এবং তাদের বাবা মা যাদের নাম ছিল মফিজ, বয়স 41, এবং মায়ের নাম ইশিকা, বয়স 35। তারা হোটেলে 2 দিনের জন্য থাকতে এসেছিল, কিন্তু একদিন যেতে না যেতেই মফিজ এবং ইশিকা দম্পতি তাদের মেয়ে ঈশানীকে কোথাও খুঁজে পাচ্ছিল না। হোটেলের স্টাফ থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত হোটেলের চারিদিকে খুঁজেও যখন মেয়েটিকে পেল না, তখন মফিজ পুলিশকে ফোন করে। পুলিশ এসে যখন হোটেলে কোথাও মেয়েটিকে খুঁজে পায় না, তখন তারা ছাদে যায়। ছাদে গিয়ে দেখে ছাদে যাওয়ার রাস্তাটা শক্ত মজবুত লোহার গেট দিয়ে লাগানো, সেই সাথে দেওয়া আছে 3টে বড় বড় তালা। পুলিশরা কি মনে করে ছাদে ঢুকে যায়? তারা শুধু স্টাফদের জিজ্ঞেস করেছিল কোনো মেয়ে ছাদে উঠেছিল নাকি। তারা বলে যে কেউ যদি ছাদে উঠেও থাকে তাহলে তারা সেটা দেখতে পেত। তারা আরও বলে যে ছাদের গেট বছরে একবার খোলা হয়, শুধুমাত্র ছাদে থাকা জলের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য, যা গত 2 মাস আগে হয়ে গেছে। পুলিশ তখন ভেবেছিল ঈশানীর ছাদে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ ঈশানী তার পরিবারের সাথে এসেছিল মে মাসে। তাই তারা এ বিষয় নিয়ে বেশি একটা ঘাটায়নি। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এই ঘটনার ঠিক 6 মাস পর হোটেলের জলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। হোটেলে যারা থাকতে এসেছিল তারা সবাই ম্যানেজারের কাছে নালিশ দেয়। ম্যানেজার ভেবেছিল যারা জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে আসে তারা বোধহয় তা ভালোভাবে পরিষ্কার করতে পারেনি। তাই ম্যানেজার তাদের ফোন করে জলের ট্যাঙ্ক আবারও পরিষ্কার করার জন্য। কিন্তু তারা যখনই জলের ট্যাঙ্ক খুলতে যায় তখনই তারা দেখতে পায় একটি অর্ধমগ্ন গলিত লাশ। ম্যানেজার পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে লাশটিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায় এবং জানতে পারে এটা একটা মেয়ের লাশ। পুলিশ তখন সেই দম্পতিদের ফোন করে আসতে বলে। দম্পতিরা এসে মেয়ের এমন ভয়ঙ্কর লাশ দেখে কষ্টে ভেঙে পড়ে। পুলিশ এরপর একজন হোটেল স্টাফকে আটক করে, কারণ সেই স্টাফের কাছে ছাদের গেটের চাবি আছে। পুলিশের মতে সেই স্টাফটি মেয়েটিকে জলের ট্যাঙ্কিতে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ট্যাঙ্কের দরজা বন্ধ করে দেয়। কিন্তু স্টাফ বারবার অস্বীকার করায় এবং তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ার ফলে তাকে 1 মাসের মাথায় ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে এই হোটেলটি অনেক বেশি বদনাম হয়ে যায়। কিন্তু এখনও অনেক মানুষ আছে। এমন প্রশ্ন হলো, বর্তমানে এই মায়া হোটেলের চিত্র কেমন? আহাদ দেখল কেস স্টাডি 1 এখানেই শেষ হয়ে গিয়েছে। তখন তার চোখ গেল লাল ফাইলটার দিকে। সে আগের নীল ফাইলটা রেখে দিয়ে লাল ফাইলটা ধরল। আহাদের কৌতূহল চরমে। সে জানতে চায় বর্তমানে এই মায়া হোটেলের চিত্র কেমন।
মায়া হোটেল কেস স্টাডি 2। মায়া হোটেলের বর্তমান চিত্র সম্পর্কে বলতে গেলে আগে বলতে হবে মায়া হোটেল সম্পর্কে বর্তমান মানুষ কিভাবে। এখনকার দিনে অনেক মানুষ এই মায়া হোটেলের নামও জানে না। হ্যাঁ, হয়তোবা এই ভয়াবহ কেস সম্পর্কে শুনেছে, কিন্তু এই কেসগুলোর উৎপত্তি যে মায়া হোটেল থেকেই তা কেউ জানে না। বর্তমান অবস্থা খুব খারাপ। এই হোটেলের লোকাল মানুষ ছাড়া আর কেউ আসে না বলতে গেলে। এমনকি এই হোটেলে এখন জলের গন্ধ পাওয়া যায়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই হোটেলে এখন আর আগের মতো পরিস্থিতি নেই। 1990 সালের ঘটনার পর থেকে এই হোটেলের পরিচিতিও কেমন কমতে থাকে, ঠিক তেমনই এখানে খুন, মিসিং কেস জন্মানো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু একটা কথা, সত্যি কি সব বন্ধ হয়ে গিয়েছে? যারা ওই হোটেলে বর্তমানে থাকতে গিয়েছিল তাদের কাছে আমরা জানতে পারি যে গভীর রাতে কে যেন তাদের দরজা খুব জোরে জোরে ধাক্কা মারে, কিন্তু যখন খুলে দেখে তখন কেউ নেই। বিষয়টা হোটেল ম্যানেজারকে জিজ্ঞেস করলে তারা বলে এরকম কিছুই না, যদি হতো তাহলে হোটেল স্টাফরা আগে জানতো এবং আমাকে বলতো। এই শব্দটা তাদের মনে হয় এতই ভয় ঢুকিয়েছে যে তারা এই শব্দটা শোনার পর আর একদিনও এই হোটেলে থাকেনি। তাদের মতে আরও একদিন বেশি থাকলে ভয়াবহ কিছু ঘটতে পারে। কিন্তু কোয়েশ্চেনটাও থেকে যায়, সেটা হচ্ছে আসলেই কি সব বন্ধ হয়েছে, নাকি কিছু হচ্ছে যা হোটেলের বাইরে দুনিয়ার মানুষ জানে না? আর অতীতে হয়ে যাওয়া দুর্ঘটনার সমাধানই বা কী হলো? আহাত খুব অবাক হলো, কারণ লেখাটা এখানেই শেষ। আহাত তখন 2টা ফাইল কিছুক্ষণ ইজি চেয়ারে বসে থাকে। মায়া হোটেল, এত ধোঁয়াশা কেন? আর এই হোটেল সম্পর্কে আগে আমি জানতাম না। এই কেস দুটো পড়ে জানলাম, মানে এই দেশে এখন অনেক কিছু রহস্য আছে। আর এই হোটেলে কি এখনও ওইসব ভয়াবহ ঘটনা ঘটে? যদি ঘটেও থাকে তাহলে তা লুকানো খুব কঠিন কিছু না। সকালবেলা আহাত তার ব্যাগ গুছাতে লাগলো। সকাল হয়ে গিয়েছে। স্যার বলেছিল 2 দিন পর ব্যাগ গুছিয়ে তার কেবিনে চলে আসতে। আর আহাত দুটো ফাইলের দিকে তাকিয়ে থাকলো। এরপর সেগুলো নিয়ে নিল তার সাথে। মা বাবাকে ট্যুরের কথা বলে বাসা থেকে বের হয়ে গেল। ফরিদ স্যার টানা 3 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছেন। পাশেই আহাত বসা। আহাত পরে আছে লাল রঙের টি শার্ট এবং জিন্স। ফরিদ স্যার পরেছেন একটি হেভি কোট, জিন্স, এছাড়াও তিনি মাথায় পরেছেন একটা মস্ত বড় টুপি। আহাত বুঝে উঠতে পারল না স্যার এমন শার্লক হোমসের মতো সেজে আছেন কেন। কেস সলভ করার জন্য কি শার্লক হোমস সাজতে হয়? কই, স্যার তো আহাতকে কিছু বলেনি। হঠাৎ করেই ফরিদ স্যার ব্রেক কষল। আহাত কিছুটা চমকিয়ে উঠল। ফরিদ স্যার আহাতের দিকে তাকিয়ে বলল, আহাত কিছু খাবে? আহাত কিছুক্ষণ চুপ থাকলো, এরপর বলল, হ্যাঁ স্যার, খাবো। ফরিদ স্যার তখন গাড়ির সিট থেকে নেমে বের হয়ে গেল এবং পাশের দোকান থেকে কিছু চিপস, বান ও 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। আহাত সকালবেলা ব্রেকফাস্ট করেনি, তাই সে গপগপ করে চিপস খেতে লাগলো। এইদিকে ফরিদ স্যার বানের ছোট্ট একটা টুকরো মুখে পুড়ে নিল। এরপর সেই বানটা আহাতের দিকে বাড়িয়ে দিল। আহাত কোনো কিছু না ভেবে বানটা খেতে লাগলো। আহাতের দিকে তাকিয়ে ফরিদ স্যার আবারও বলল, আহাত, আমি এখনো তোমাকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। আহাত তখন চিপসের প্যাকেটটা বাইরে ফেলে দিয়ে ফরিদ স্যারের মুখ বরাবর বসলো। ফরিদ স্যার শুরু করলেন, শোনো, মায়া হোটেলে আমাদের সম্পর্ক থাকবে বাবা এবং ছেলে, তাই আমাকে ওখানে বাবা বলে ডাকবে, কোনোভাবেই স্যার বলে ডাকবে না, তাহলে তারা সন্দেহ করবে। আরেকটা বিষয়, কেউ যদি জানতে চায় যে তুমি এই হোটেলে কেন এসেছো, তাহলে বলবে তুমি এই শহর ঘুরতে এসেছো, কিন্তু কম দামের কোনো হোটেল পাচ্ছিলে না, তাই এই হোটেলে আসা। আরেকটা কথা, তুমি কোনো বিপদে পড়ো তখন নিজের জীবন বাঁচাবে, আমার জন্য অপেক্ষা করবে না। আর যদি সে দেখো আমি বিপদে পড়েছি, ভুলেও আমাকে বাঁচাতে আসবে না। মনে রাখবে, এখানে কেউ কাউকে বাঁচাবে না, সবাই নিজের জীবন নিজে বাঁচাবে, আর না হয় বিপদে পড়বে। আরেকটা কথা, সেখানে আমাদের নামও গোপন থাকবে,
তুমি তোমাকে আকাশ বলে পরিচয় দেবে, আর আমি সিফাত বলে পরিচয় দেব। কোনো কারণে যদি আমার মুখ দিয়ে আহাদ বা তোমার মুখ দিয়ে ফরিদ স্যার বের হয়, তাহলে আমরা একে অপরকে চোখ টিপে সাবধান করে দেব। বুঝতে পেরেছ? আহাদ বলে ওঠে, কিন্তু বিপদ কীরকম হতে পারে? তাহা জানি না, কিন্তু ভয়ানক বিপদ হবে। ফরিদ স্যার আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করলো। টানা 10 ঘন্টা গাড়ি চালানোর পর ফরিদ স্যার আবারও ব্রেক কষল, কিছু খেয়ে দিয়ে আবারও স্টার্ট করলো। আহাদ খেয়াল করলো তারা প্রায় চলে এসেছে শহরের কাছাকাছি, কিন্তু ততক্ষণে রাত হয়ে গিয়েছে। আহাদ ভেবেছিল ফরিদ স্যার বুঝি আজকে তার গাড়ি চালাবে না, কিন্তু না। শহরে আসার পর ফরিদ স্যার ব্যস্ত রাস্তা হয়ে একটা জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলটা এত ঘন যে লাইট দিয়েও কোনো কাজ হচ্ছে না। আহাদ একটু ভয় পেতে লাগলো, যদি রাতের বেলা কোনো খাদে গিয়ে গাড়িটা পড়ে যায় তাহলে কেউ বাঁচাতে আসবে বলে মনে হয় না। হঠাৎ ফরিদ স্যার ব্রেক কষল। আহাদ সামনে তাকিয়ে দেখল একটা নেকড়ে, চোখ লাল হয়ে আছে এবং প্রচণ্ড তীক্ষ্ণ দৃষ্টিতে এদের দুজনের দিকে তাকিয়ে আছে। ফরিদ স্যার 2 বার হর্ন দেওয়ার পর নেকড়েটা চলে যায় গভীর ঝোপঝাড়ের দিকে। স্যার আবারও গাড়িটা স্টার্ট করে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। ঠিক 30 মিনিট পর তারা একটি ফাঁকা মাঠে প্রবেশ করে। ফাঁকা মাঠ পেরানোর পর আহাদ দেখতে পায় একটা বড় লোহার গেট, যার পাশে একটি সাইনবোর্ডে লেখা ওয়েলকাম টু মায়া হোটেল। আহাদ এবং ফরিদ স্যার কিছুক্ষণ গাড়িতে বসে রইল। তারা অপেক্ষা করছে যদি কোনো গার্ড এসে হোটেলের দরজা খুলে দেয়, কিন্তু কিছুক্ষণের জায়গায় 1 ঘন্টা হয়ে গেল, কেউ আসছে না। ফরিদ স্যার বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেলেন। লোহার গেটের সামনে এসে দেখে গেটে বড় করে তালা দেওয়া। ফরিদ স্যার কিছুক্ষণ গেটটাকে ধাক্কাতে লাগলেন। হঠাৎ করেই একটা ফ্ল্যাশ লাইট ফরিদ স্যারের মুখে পড়ল। ফরিদ স্যার তখন বলতে লাগলো, এক্সকিউজ মি, গেটটা খুলে দেবেন? লাইটের ওপাশে বলে উঠল, আপনারা এই হোটেলে থাকতে এসেছেন? হ্যাঁ, থাকতে এসেছি। এরপর এই ফ্ল্যাশ লাইট ধীরে ধীরে গেটের সামনে আসতে লাগলো। আহাদ স্পষ্ট দেখতে পেল নেভি ব্লু রঙের শার্ট এবং প্যান্ট পরা একটি লোক টর্চ নিয়ে গেটের তালা খুলছে। লোকটা মুখে বড় দাড়ি, মাথায় টুপি এবং গালে আঁচড়ের দাগ, কিন্তু সেই আঁচড়ের দাগ অনেক গভীর। ফরিদ স্যার তড়িঘড়ি করে গাড়িতে বসল। গার্ড গেটের দরজা খুলে দিয়ে সরে পড়ল। আরেকবার গার্ডের দিকে তাকালো আহাদ। গার্ডটি আহাদের দিকে তাকিয়ে একটি শয়তানি হাসি হাসল। এই হাসিটার মানে ঠিক বুঝে উঠতে পারল না। হোটেলের 3টে তালা, একটা বিল্ডিং, দেখে বোঝা যাচ্ছে না এই বিল্ডিংটা বেশ পুরনো। ফরিদ স্যার গাড়িটিকে গ্যারেজের মধ্যে ঢুকিয়ে দিল। গাড়ি থেকে নেমে খেয়াল করলো গ্যারেজ থেকে প্রচণ্ড বিশ্রী একটা গন্ধ আসছে। গন্ধটা এতটাই বিশ্রী যে আহাদের গা গুলিয়ে যাচ্ছে। ফরিদ স্যার তখন গাড়ি থেকে লাগেজ বের করছিলেন। ফরিদ স্যারের কাছে এসে আহাদ বলল, স্যার, এখান থেকে অনেক বিশ্রী গন্ধ বের হচ্ছে। ফরিদ স্যার হঠাৎ করে আহাদের মুখ বন্ধ করে ফিসফিস করে বলল, আহাদ, আমি তোমাকে কি শিখিয়েছিলাম? গাড়িতে যে তোমাকে এত করে বললাম আমাকে বাবা বলে ডাকবে। আমাদের পরিচয় এখন বাবা আর ছেলে, স্যার আর স্টুডেন্ট না। এই কথা বলার পর ফরিদ স্যার আমাদের মুখ থেকে নিজের হাত সরিয়ে নিল। আহাদ তখন নিজের ভুল বুঝতে পেরে মাথায় একা টোকা দিল। এরপর বলল, বাবা, এখান থেকে অনেক বিশ্রী গন্ধ বের হচ্ছে। ফরিদ স্যার তখন লাগেজগুলো নামাতে নামাতে বলল, ঠিকই বলছো, চলো আমরা এখন যাই। ফরিদ স্যার লাগেজগুলো নামিয়ে গাড়ির চাবি লাগিয়ে চলে গেল হোটেলের মেন দরজায়। ফরিদ স্যারের ধাক্কা দিতেই খুলে গেলেন হোটেলের মেন দরজা। আহাদ হোটেলের ভিতর ঢুকে দেখল দরজার পাশে একটা ডেস্ক এবং একটা চেয়ার। ডেস্কের উপর লেখা রিসেপশন, কিন্তু সেখানে কেউ নেই। আহাদ সামনের দিকে তাকিয়ে দেখল একটা বড় রুম। সেখানে সোফা পাতা রয়েছে, কিন্তু সোফাগুলো তুলো বের হয়ে। হলরুমের সামনেই করিডোর দিকে তাকিয়ে দেখল সেখানে বেশ কয়েকটা রুম রয়েছে, এমনকি হোটেলের দোতলায়ও কিছু রুম রয়েছে।
দেয়ালের দিকে তাকিয়ে দেখল দেওয়ালে হলুদ রং করা হয়েছে। আহাদ বুঝতে পারল মাস 6 আগে বোধহয় দেওয়ালে এই হলুদ রং করা হয়েছে। হঠাৎ করিডোরের সামনে রুম থেকে খট করে একটা শব্দ হলো। রুমের দরজা খুলে গেল। সেখান থেকে একজন কালো কোট প্যান্ট পরা লোক আহাদ এবং ফরিসারের দিকে এগিয়ে আসতে লাগলো। কালো কোট পরা লোকটি আহাদের দিকে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম টু মায়া হোটেল। আমার নাম জোসেফ, আমি এখানকার রিসেপশনিস্ট। আহাদ হাত বাড়িয়ে জোফেসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। জোফেস দেখতে বেশ একটা খারাপ না, ফর্সা গোলগাল মুখ, আর্মি কার্ড বুল, মুখে কোনো দাড়ি নেই, ক্লিন সেভ। কিন্তু এর মুখেও ঠিক একই দাগ যেটা সে গার্ডের মুখে দেখেছিল, কিন্তু এই দাগটা এতটাও গভীর। জোফেস স্যার ডেস্কে গিয়ে একটা লম্বা খাতা বের করলো। সেখানে কি জানি লিখে ফরিদ স্যারকে জিজ্ঞেস করলো, তা আপনারা বুঝি সিটিতে ঘুরতে এসেছেন? ফরিদ স্যার তখন হাসতে হাসতে বলল, হ্যাঁ ঠিকই ধরেছেন। আপনারা এই হোটেল কেন বেছে নিয়েছেন? ফরিদ স্যার বললেন, কারণ এই সিটিতে কোনো সস্তা মানের হোটেল নেই। এক স্থানীয় আমাকে বলছে যদি কোনো সস্তা হোটেলে থাকতে চান তাহলে মায়া হোটেলে যান, তাই চলে এলাম। জোফেস তখন গম্ভীর হয়ে ফরিদ স্যারের দিকে তাকিয়ে বলল, আর কিছু বলে না এই হোটেল সম্পর্কে? ফরিদ স্যার তখন বলল, আর কি বলবে? জোফেস কিছুক্ষণ ফরিদ স্যারের দিকে গম্ভীর চোখে তাকিয়ে হাসতে হাসতে বলল, আপনারা এখানে যতদিন ইচ্ছে থাকতে পারেন স্যার। এরপর একটি খাতা এগিয়ে দিয়ে বলল, স্যার আপনাদের নামটা এখানে লিখুন। ফরিদ স্যার তখন তার নকল নামটা লিখে দিল। আহাদের দিকে খাতাটি বাড়িয়ে চোখের ইশারায় নামটি লিখে দিতে বলল। আহাদ তখন তার নামটাও লিখে দিল। এমন সময় জোসেফ ফরিদ স্যারকে জিজ্ঞেস করে, স্যার আপনার সাথে এই ছেলেটি কে? ওহো, ও আমার ছেলে, নাম আকাশ। তা আপনার ওয়াইফ? ও, আমার ওয়াইফ তো 4 বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এই কথা বলে ফরিদ স্যার মুখে দুঃখের ভাব আনলেন একটা। আহাদ তখন মনে মনে বলতে লাগলো, স্যার তো খুব সুন্দর অ্যাক্টিং করে। জোসেফ তখন বলে উঠল, আই এম সো সরি স্যার। আরে সমস্যা নেই, এখন আপনি আমাদেরকে সেপারেট রুমের চাবি দিন, আমরা ফ্রেশ হয়ে ডিনার করব। এত লং জার্নি তাই খুব ক্লান্ত লাগছে, খিদেও লেগেছে। জোসেফ তখন তড়িঘড়ি করে তাদেরকে 2টা চাবি দিয়ে বলল, স্যার আপনাদের রুম হচ্ছে 201 এবং 202, 2nd ফ্লোরে। ফরিদ স্যার তখন লাগেজগুলোকে সাথে নিয়ে আহাদের দিকে তাকিয়ে বলল, চল যাওয়া যাক। আহাদ তখন ফরিদ স্যারের সাথে সাথেই আসতে লাগলো। কি মনে করে আহাদ পিছনের দিকে তাকালো। সে দেখল জোসেফ আহাদের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু এই হাসি যে স্বাভাবিক না তা আহাদ ভালো করেই বুঝতে পারছে। কি হলো বলে আহাদ ঘুম থেকে উঠে গেল। আহাদ তড়িঘড়ি তাকিয়ে দেখলো রাত 3টে বাজে। এত রাত তার রুমে কে আসবে? ফরিদ স্যার না তো, কোনো এমার্জেন্সি হতে পারে। ওরে বাপরে, এমন করে দরজা ধাক্কাচ্ছে যেন দরজা ভেঙেই ফেলবে। একথা বলেই আহাদ তার বিছানা থেকে উঠে গেল। দরজা খুলেই সে দেখতে পেল কেউ নেই। আহাদ কিছুটা চমকে গেল, আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কেউ কোথাও নেই। আহাদ বেশ ভয় পেয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে আলো ছিটে ফোটাও পর্যন্ত নেই। দোতলা থেকে নিচে তাকিয়ে দেখল কেউ নেই। আবার থাকতেও পারে, অন্ধকারে কেউ যদি দাঁড়ায় তাহলে নিশ্চয়ই বোঝা যাবে না। এরপর আহাদ আস্তে আস্তে ফরিদ স্যারের রুমের দিকে আগাতে লাগলো। ফরিদ স্যারের রুম তার পাশেই, কিন্তু তাও আহাদের ভয় করছে, যদি কেউ পেছন থেকে এসে তার গলা চেপে ধরে। আহাদ ফরিদ স্যারের রুমে টোকা মারল, কিন্তু তাতেও কিছু হলো বলে মনে হলো না। আবারও টোকা মারল আহাদ, কিন্তু ফরিদ স্যার দরজা খুলছে না দেখে আহাদ প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেল। সে এবার জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। এবার ফরিদ স্যার তড়িঘড়ি করে দরজা খুলল। ফরিদ স্যার ঘুম ঘুম চোখে আহাদের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তখন আহাদ ঢোক গিলে বলল, আমার দরজায় কে জানি জোরে জোরে ধাক্কা মারছিল। ফরিদ স্যার এই কথা শোনার পর চোখ বড় বড় করে আহাদের দিকে তাকিয়ে রইল। তাহলে কি শুরু হয়ে গেল তাণ্ডব? দরজা থেকে সরে গিয়ে আহাদকে ভিতরে আসতে বলল।
আহাদ বিছানায় বসে পড়ল। ফরিদ স্যার তার পাশে বসে বলল, আহাদ, তুমি দরজা ধাক্কানোর আওয়াজটা কেমন ছিল? আহাদ প্রথমে আস্তে ছিল, কিন্তু ধীরে ধীরে এই আওয়াজটা বাড়তে থাকে, যেন ভেঙেই ফেলবে। আমি ভেবেছিলাম আপনি বুঝি দরজা ধাক্কাচ্ছেন, কিন্তু যখনই আমি দরজা খুললাম তখন দেখি কেউ নেই। তুমি কি সত্যি কাউকে দেখোনি? না, আমি দেখিনি। তাহলে যে এই কাজটি করছিল সে তোমার দরজা খোলার সাথে সাথেই অন্ধকারের মধ্যে লুকিয়ে গিয়েছিল। এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যে কেউ লুকিয়ে থাকতে পারে এতে কোনো সন্দেহ নেই। এই কথা শোনার পর আহাদের শিউরে উঠল। তাহলে দরজা খোলার পর সে যে বের হলো, নিচে তাকালো, আবার ফরিদ স্যারের রুমে টোকা মারছিল, তখন তার আশেপাশে কেউ একজন ছিল, আবার একজন নাও তো হতে পারে। আহাদ এসব কথা ভাবছিল, হঠাৎ করেই ফরিদ স্যার আহাদের হাত ধরে বলল, ওদের টার্গেট এখন বোধহয় তুমি। মানে? আহাদ, এই হোটেলের মধ্যে প্রচুর সাইকো কিলার আছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন এদের মধ্যে কেউ যদি তোমাকে টার্গেট করে তাহলে তোমার জীবন হুমকির মুখে। আর একটা বিষয় খেয়াল করেছো, এই কাজটা শুধু তোমার সাথেই হয়েছে, আমার সাথে কিন্তু নয়। এতে আমি আরও পরিষ্কার করে বলতে পারি, তাদের টার্গেট এখন শুধুমাত্র তুমি। আহাদ তখন ফরিদ স্যারের আরেক হাত রীতিমতো কাঁপাকাঁপি করতে লাগলো। ফরিদ স্যার তখন আবারও বলল, লাল ফাইলে যখন এই দরজা ধাক্কানোর বিষয়টার কথা বলা হয়েছিল তখন আমি বেশি একটা আমলে নেইনি, ভেবেছিলাম কি না কি, কিন্তু এখন মনে হচ্ছে এই দরজা ধাক্কানোটা আমাদের জন্য একটা বার্তা। বার্তা মানে? যে কোনো বার্তা হতে পারে, হয়তো তুমি এই হোটেল থেকে চলে যাও, না হয় তৈরি থাকো, বা কিছু আরও ভয়ানক কোনো বার্তাও হতে পারে। তাহলে আমার উচিত ছিল আশেপাশে টর্চ লাইট নিয়ে ঘুরে দেখা যে কেউ আছে নাকি। ভুলেও এই কাজ কখনো করতে যাবে না, হয়তোবা তারা তোমার কাছে এটাই চায় তুমি দেখো, এবং তারা তোমাকে দেখার অপরাধ হিসেবে ছড়িয়ে ঢুকিয়ে দিল। দেখো আহাদ, আমাদের মিশনই হচ্ছে কেসগুলোর রহস্য উদ্ঘাটন করা এবং যারা জড়িত তাদের খুঁজে বের করা, শাস্তি দেওয়া। শোনো আহাদ, একটা কথা সবসময় মনে রাখবে, যতক্ষণ না আমরা এই হোটেল থেকে বের হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ না। আহাদ তখন করুণ দৃষ্টিতে ফরিদ স্যারের দিকে তাকিয়ে রইল। ফরিদ স্যার তখন মায়া হলো এবং বলল, আজকের রাতটা এখানে থাকো। আহাদ কিছুটা মৃদু হেসে ফরিদ স্যারের বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ এদিক সেদিক করে আহাদ ঘুমিয়ে পড়ল। ফরিদ স্যারও পরে লাইট অফ করে শুয়ে পড়তে যাবে, হঠাৎ ফরিদ স্যার খেয়াল করলো বাইরে কে জানি হাঁটছে। হাঁটার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে। ফরিদ স্যার সারা রাত আর ঘুমোতে পারল না। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠে আহারমোড়া ভাঙতে ভাঙতে খেয়াল করলো স্যার তার পাশে বেশ চিন্তিত অবস্থায় বসে আছে। তখন আহাদ বলে উঠল, কি হয়েছে? ফরিদ স্যার বেশ গম্ভীর মুখ করে আহাদের দিকে তাকিয়ে বলল, আহাদ, আমি আমার বন্দুক খুঁজে পাচ্ছি না। আহাদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, বন্দুক? কিসের বন্দুক? এই হোটেলে আসার আগে আমি একটা বন্দুক জোগাড় করেছিলাম, কারণ এই হোটেলে ইনভেস্টিগেশন করার সময় আমাদের বিপদের মুখে পড়তে হবে সেজন্য। কিন্তু আজকে যখন আমি আমার লাগেজটা খুললাম তখন দেখি সেখানে বন্দুক নেই। কালকের ঘটনার পর ভেবেছিলাম বন্দুকটা সাথে নিয়ে রাখবো, কিন্তু এখন তো দেখছি। আহাদ তখন আফসোসের সুরে বলল, হয়তো বা আপনি আনতে ভুলে গেছেন। না আহাদ, এই ভুল আমি করিনি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমি বন্দুকটা আমার ব্যাগেই রেখেছিলাম। আহাদ তখন চুপ করে গেল। কি করবে বা না করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ফরিদ স্যার বিছানা থেকে উঠে পায়চারি করতে লাগলো। 5 মিনিট এভাবে পায়চারি করার পর ফরিদ স্যার বলল, আহাদ, আমরা যে খুব বড় বিপদে পড়েছি এতে কোনো সন্দেহ নেই। তাহলে এখন আমরা কি করব? আহাদের কাছে এসে স্যার বলল, আমাদের অস্ত্র খুঁজতে হবে। চমকে উঠল আহাদ। ফরিদ স্যার আবারও বলল, শোনো, আমাদের এখন এই কাজ করতেই হবে। এই হোটেলে অবশ্যই সিরিয়াল কিলার আছে, বা যেসব সিরিয়াল কিলার এই হোটেলের থেকে গেছে তাদের অস্ত্র টস্ত্র তো হয়তো বা এই হোটেলে থাকতে পারে।
কিন্তু আমি ঠিক শিওর না। উফ, মাথাটা কাজ করছে না, অস্ত্র ছাড়া খুব অসহায় লাগছে। আচ্ছা, না হয় একবার এই হোটেলে খুঁজে দেখি কোনো অস্ত্র আছে নাকি। ফরিদ স্যার, তা করতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবে, যখন তুমি এসব অস্ত্র খুঁজতে যাবে তখন খুব সাবধানে খুঁজবে, আর যদি কিছু পেয়ে যাও তাহলে অর্ধেক আমাকে দেবে আর বাকি অর্ধেক তুমি নেবে। 2টা অস্ত্র আমাদের কাছে থাকতেই হবে, বুঝতে পেরেছ? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এরপর ফরিদ স্যার এবং আহাদ ফ্রেশ হয়ে ডাইনিংয়ে খেতে আসলো। ডাইনিংটা বেশ বড় এবং পরিপাটি। আহাদ এবং ফরিদ স্যার খাবার টেবিলে বসে ওয়েটারকে ডাক দিল। ওয়েটারটা বেশ সুন্দর দেখতে, চুলগুলো কোঁকড়ানো, চোখগুলো টানা টানা, হাসলে গালে টোল পড়ে। আহাদ খেয়াল করলো এই ছেলেটার গালে সেই গভীর দাগ নেই যা সে গার্ড এবং রিসেপশনিস্টের গালে দেখেছিল, আর ছেলেটা বেশ হাসি খুশি। ফরিদ স্যার অর্ডার করলো একটি অমলেট, 2 পিস পাউরুটি, এবং আহাদ অর্ডার করলো 2 পিস পাউরুটি এবং ফ্রাইড এগ। খেতে খেতে আহাদ এবং ফরিদ স্যার খেয়াল করলো তাদের ঠিক 2 টেবিল আগে একজন ভদ্রলোক ঝিম ধরে বসে আছে। লোকটা দেখতে বেশ বুড়ো, 60 কি 70 বছর বয়স হবে। স্যার খাওয়া শেষ করে সেই ভদ্রলোকের টেবিলের কাছে চলে গেল। আহাদ বুঝতে পারল ফরিদ স্যার সেই ভদ্রলোকের সাথে গল্প করতে গিয়েছে। গল্পের মধ্যে দিয়ে অনেক কিছু জানার চেষ্টা করবেন অবশ্যই। তখন আহাদ তার পাউরুটিকে কামড় দিতে দিতে লক্ষ্য করল ওয়েটারটা ঠিক 3 টেবিল দূরে দাঁড়িয়ে আহাদের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু এই হাসিটা আহাদের কাছে স্বাভাবিক লাগছে না। কি আজব, প্রথমবার তার হাসি হাসি মুখ দেখে তো অস্বাভাবিক বলে কিছু মনে হয়নি, তাহলে এখন কেন এত মনে হচ্ছে? যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না, তার চোখ বারবার সে হাসির দিকেই যাচ্ছে। আহাদ খুব অবাক হলো যে এই ছেলেটা তার বেশ কয়েক মিনিট যাবৎ একইভাবে অস্বাভাবিক হাসি দিয়ে রেখেছে, কোনোভাবেই বিকৃত করছে না। আহাদ তখন তার সামনে 2 টেবিল পর তাকিয়ে দেখল ফরিদ স্যার আর সে ভদ্রলোক টেবিলে বসে আছে ঠিক, কিন্তু কোনো কথা বলছে না। আহাদের উঠে যেতে ইচ্ছা হলো, কিন্তু ফরিদ স্যারের যদি কোনো বিপদ হয়ে যায় তাই আহাদ উঠল না, বসে রইল। সেই ওয়েটারটা ওই জায়গা থেকে সরছেও না, একই হাসি দিয়ে ওয়েটারটার আহাদের দিকে তাকিয়ে আছে। আহাদ কী করবে ভেবে পাচ্ছে না, সে চুপচাপ তার খালি প্লেটে চামচ ঘোরাতে লাগলো। ফরিদ স্যারের দিকে তাকিয়েই রইল, আর উনি তো এইদিকেই আসছেন। কথা বলা শেষ হয়ে গেছে নাকি? আমি কি এখানে বসতে পারি? ভদ্রলোক বোধহয় একটু চমকে গেলেন। এরপর উনি কিছুক্ষণ ফরিদ স্যারের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ। ফরিদ স্যার একটা টেবিল টেনে ভদ্রলোকের পাশে বসলেন। ভদ্রলোকটি কোনো কথাই বলছে না ফরিদ স্যারের সাথে। এতে স্যারের একটু ইতস্তত হতে লাগলো। স্যার গলা খাঁকড়ে দিয়ে বলল, আমি ভেবেছিলাম এই হোটেলে এবং আমি আমার ছেলে ছেড়ে আর কোনো কাস্টমার নেই, কিন্তু এখন দেখছি আছে। ফরিদ স্যার এই কথা বলার পর নিজেকে গালি দিতে লাগলো, কি বলতেছে এইসব ফালতু কথা, কিন্তু লোকটা একটা কথাও বলছে না। ফরিদ স্যার আবার জিজ্ঞেস করলো, তা আপনি কোথা থেকে এসেছেন? লোকটা এবারও কোনো কথা বলছে না। স্যার বেশ বিরক্ত হয়েই গেল, চেয়ার থেকে উঠতে চেয়েও উঠলেন না। 10 মিনিট বসে থাকার পর ফরিদ স্যার উঠে গেলেন। না, এইভাবে হবে না, ঠিক খালি সময় নষ্ট। স্যার আহাদের দিকে আস্তে আস্তে খেয়াল করলেন আহাদের মুখ ঘেমে গেছে। স্যার হন্তদন্ত হয়ে আহাদের কাছে এসে বললেন, কি হয়েছে তোমার, এমনভাবে মুখ ঘেমে আছে কেন? খুব আস্তে আস্তে আহাদ বলল, ওই ওয়েটারটা আমাদের খাবার সার্ভ করলো, সে পিছনে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই। পিছনে তাকিয়ে দেখলো সত্যি সেখানে কেউ নেই। তাহলে স্যার আহাদকে নিয়ে ওয়াশরুমে গেল। আহাদ মুখ ভেজাতে লাগলো। বিকেল 4:30। স্যার তার রুমের সোফায় বসে বসে চিন্তা করছেন। বেশ অনেকক্ষণ চিন্তা করার পর তিনি উঠে গিয়ে আহাদের রুমে প্রবেশ করলেন। সবেমাত্র আহাদ ঘুম থেকে উঠেছে।
তার বেশ ঘুম পাচ্ছিল, তাই 3 ঘন্টা ঘুমিয়েছে। স্যারকে তার রুমে আসতে দেখে আহাদ বুঝতে পারল নিশ্চয়ই কোনো জরুরি বিষয়ে কথা বলতে এসেছেন। বিছানায় বসে যখনই ল্যান্ডফোনে হাত দিতে যাবে তখনই ফরিদ স্যার খপ করে আহাদের হাত ধরে ফেলল। আহাদ কিছু বুঝতে পারল না। তখন স্যার বলল, কি করতে যাচ্ছিলে? খুব চা খেতে ইচ্ছে করছিল, তাই অর্ডার করতে যাচ্ছিলাম। খবরদার, ভুলেও ফোন করে কোনো অর্ডার করবে না। হোটেল স্টাফদেরকে কখনো নিজের রুমে আসতে দেবে না, বুঝতে পেরেছ? আহাদ তখন মাথা নাড়িয়ে সাই দিল। এরপর ফরিদ স্যার রুমের কোনায় থাকা একটা চেয়ার টেনে আহাদের মুখোমুখি বসতে লাগলো। শোনো, তোমাকে না বলেছিলাম আমাদের অস্ত্র খুঁজতে হবে এই হোটেলে? কারণ আমরা যদি এই হোটেল থেকে কিছু অস্ত্র জোগাড় করতে পারি তাহলে আমাদের জন্য এখানে টিকে থাকাটা খুব সহজ হবে এবং আমরা খুব ইজিলি এই কেসগুলোর ইনভেস্টিগেট করতে পারবো, এই হোটেলের রহস্য উন্মোচন করতে পারবো। এমনকি কেউ যদিও আমাদের অ্যাটাক করতে আসে তাহলে আমরা খুব সহজেই তার ডিফেট করতে পারবো। তাহলে এখন আমাকে কি করতে হবে? কি করতে হবে মানে? তোমাকে এখন প্রত্যেক রুমে রুমে গিয়ে খুঁজতে হবে কোথাও কোনো অস্ত্র পাও নাকি। আরও একটা বিষয় খেয়াল করবে, কোনো সন্দেহজনক ছবি বা অন্য কিছু পাও নাকি। যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই নিয়ে আসবে। তাহলে কি আমি এখনই শুরু করব? না, এখনই নয়, তোমাকে সন্ধ্যার দিকে শুরু করতে হবে। এবারে আহাদ একটু ভয় পেয়ে গেল। সে বলল, কিন্তু খুঁজতে খুঁজতে যদি রাত হয়ে যায়? শোনো, রাত 12টা বেজে গেলে চলে আসবে, তখন তোমাকে আর থাকতে হবে না। আরেকটা বিষয়, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, তখন পরিস্থিতি অনুযায়ী উত্তর দেবে। আর আমিও তোমার সাথে খুঁজব, কিন্তু আলাদা হয়ে। তুমি যাবে পশ্চিমে আর আমি উত্তরে, বুঝতে পেরেছ? আহাদ মাথা নাড়ায়। স্যার চেয়ার থেকে উঠে আহাদের ঘাড়ে হাত রেখে বলল, চলো এখন নিচে যাওয়া যাক, চা খেয়ে আসি, এরপর আমরা কাজে লেগে যাব। আহাদ ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6টা বাজে। এর অর্থ সন্ধ্যা হয়ে গিয়েছে। আহাদ তার বড় ব্যাগপ্যাকটি কাঁধে ঝুলিয়ে নিল। আহাদের ব্যাগটিতে আছে শুধু একটি গুঁড়ো মশলা যা ফরিদ স্যার তাকে দিয়েছিল এবং লাইটার। এছাড়া আর কিছুই নেই। অবশ্য ব্যাগটি বড় হওয়ায় সুবিধাই হয়েছে। যদি বেশ কিছু অস্ত্র বা অন্য কিছু পাওয়া যায় তাহলে ভরে নেওয়া যাবে। আহাদ রুম থেকে বের হয়ে দেখল ফরিদ স্যারও রুম থেকে বের হচ্ছে, তার কাঁধেও ব্যাগ। এরপর স্যার আশেপাশে ভালো করে দেখে নিল। আহাদের কাছে এসে বলল, তুমি করিডোরটা দেখবে আর আমি হোটেলে বাকি জায়গাগুলো সার্চ করব, কোনো ভুল যেন না হয়। আহাদ মাথা নাড়িয়ে সায় দিল। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিচে নামার সময় আহাদ তার আশেপাশে সব কিছু স্পষ্ট দেখতে পেল। আনমনে বলতে লাগলো, এখন সন্ধ্যা, তাই আশেপাশে সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু রাত হলে এই হোটেলটাকে ভুতুড়ে হোটেল বলে মনে হয়। নিচে নেমে করিডোরের বাহিরে চারপাশটা ভালো করে দেখতে লাগলো আহাদ। না, রিসেপশনিস্ট বা অন্য কেউ আপাতত এখানে নেই, কিন্তু যদি থাকে? আহাদ করিডোরের ভেতরে ঢুকে গেল। করিডোরের চারপাশে বেশ কয়েকটা রুম আছে, কিন্তু আহাদ কিছুটা অবাক হয়ে গেল, কারণ করিডোরটি শেষ হচ্ছে না। হাঁটতেই আছে তো হাঁটতেই আছে। প্রায় 20 মিনিট হাঁটার পর করিডোর শেষ হয়, কিন্তু বাঁ দিকে আরেকটা রাস্তা দেখতে পায়। সে কিছুটা আশ্চর্য হয়ে যায়। সে বাঁ দিকে যাওয়ার পর দেখে ঠিক একই করিডোর, চারপাশের রুম। হঠাৎ সে দেখল একটা রুমের দরজা খোলা। সে রুমের ভিতরে চলে গেল। সে রুমের ভিতরে একটা পুরনো খাট বিছানা, খাটের ঠিক পাশেই একটি টেবিল ড্রয়ার। সে ড্রয়ারটা খুলতে দেখতে পেল একটা ছুরি। আহাদ খুশি হয়ে আর দেখে কে, কিন্তু ছুরিটা উঠাতে গিয়ে দেখল ছুরিটা বেশ বড় এবং ছুরিটার সামনের দিকে লাল হয়ে আছে। বুঝতে পারলো এটা রক্ত, কিন্তু রক্তটা শক্ত হয়ে গিয়েছে। এর অর্থ এই রুমে কেউ ছিল যে কিনা কাউকে খুন করেছে। আহাদ ছুরিটা নিয়ে নিল। কিছু করার নাই, যা পাওয়া যাবে তাই নিতে হবে। এরপর আহাদ ওই রুমটাতে ভালো করে সার্চ করলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। এরপর সে আরেকটা রুমে গেল। আহাদ ভেবেছিল এই রুমটা লক করা, কিন্তু না, একটা ধাক্কা দিতে রুমের দরজা খুলে গেল।
সেখানে গিয়ে আহাদ আরও অবাক। সেই রুমের বিছানা চাদরটা টকটকে লাল হয়ে আছে। এইটা যে রক্ত তা বোঝার কোনো উপায় নেই। কিন্তু আহাদ ঠিক বুঝতে পারল না রক্তটা কি পুরনো বা নতুন। সেখানেও একটা টেবিল ড্রয়ার দেখতে পেল। সেটা খুলে দেখলো একটা বড় দা রাখা আছে, পাশে রাখা একটি ছবি। ছবিটা ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ সেই ছবিটা বেশ খোলা। কিন্তু যতটুকু বোঝা গিয়েছে তা হলো এই ছবিটা কোনো মেয়ের হতে পারে। আহাদ ওই ঘরটা ভালো করে সার্চ করতে গিয়ে পারল না, কারণ সে একটা বাজে সেন্ট পাচ্ছিল রুম থেকে। জানে না সেটা কিসের, কিন্তু খুব বাজে। আহাদ এইভাবে রুমে গিয়ে সার্চ করতে লাগলো। কোনো রুমে কোনো পিস্তল, যেখানে 2টা বুলেটও রয়েছে, কোনো জায়গায় ছোট ছুরি, আবার কিছু কিছু রুমে কিছুই পেল না। কিন্তু আহাদ এমন একটা জিনিস খেয়াল করলো, এই করিডোরের প্রত্যেকটা রুমের অবস্থা ভয়াবহ। কিছু রুমের বিছানায় চাদরের রক্তের দাগ, কোথাও দেওয়ালে রক্তের দাগ, আবার কিছু রুমে ফ্লোরেও রয়েছে। আহাদ এরকম 7টা রুম সার্চ করার পর তার হাতে থাকার ঘড়িটার দিকে খেয়াল করলো, রাত 8টা বাজে। অথচ রুমই শেষ হচ্ছে না, আগের করিডোরের কিছু রুম বাকি আছে। এবং পাশ্চাৎ ভাবতে ভাবতে যেই না আহাদ আরেকটা রুমে ধাক্কা দিতে যাবে, তখনই সে শুনতে পায় করিডোরের সামনের দিকে কে যেন ভয়ঙ্কর চিৎকার দিতে দিতে এই দিকেই আসছে। আহাদ কী করবে ভেবে পাচ্ছে না। আওয়াজটা যেন ক্রমশ তার দিকেই ধেয়ে আসছে। প্রচণ্ড ভয় পেয়ে যায়, কী করবে ভেবে পাচ্ছে না। যে কোনো রকম একটা রুমের ভিতরে ঢুকে দরজার পিছনে লুকিয়ে পড়ল। আওয়াজটা এতই ভয়ঙ্কর যে ভয়ে অজ্ঞান হতে নিয়েছিল। তখন কী করবে ভেবে পাচ্ছিল না। আওয়াজটা আহাদ যে রুমে ঢুকেছে ঠিক সেই রুমের সামনে এসে থেমে গেল। তখন ভাবলো, আরে কি হলো, আওয়াজটা থেমে গেল কিভাবে? কিন্তু আহাদের ভয় চরম মাত্রা অতিক্রম করলো যখন দেখলো কে জানি এই রুমের দরজাটা খুলছে। তখন নিজেকে গালি দিতে লাগলো, কি দরকার ছিল দরজার পিছনে লুকানোর? অন্য জায়গায় লুকালেও তো পারত। এখন যদি সে দরজার পিছনে তাকে দেখে, তাহলে চোখ বন্ধ করে রাখলো। এরপর যখনই চোখ খুললো তখন দেখলো রুমে কেউ আসেনি, কিন্তু দরজা এখন খোলা। আহাদের তখন আবার মনে হলো আমার কাছে আছে না অস্ত্র আছে। আহাদ তখন নিজেকে আরও 400টা গালি দিয়ে ব্যাগ থেকে বড় দা বের করে দরজার পিছন থেকে বের হয়ে আসলো, কিন্তু কাউকেই দেখলো না। যেই না করিডোরে প্রবেশ করলো, ঠিক সেই সময় সে লক্ষ্য করলো করিডোরের দেয়ালের রক্ত। সেই রক্তগুলো দেওয়ালের গা বেয়ে পড়ছে। আহাদ চরম ভয় পেয়ে যায়। এমনকি রুমের প্রত্যেকটা দরজায় রক্ত লেগে আছে। কোনো কিছু না ভেবে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে তার রুমে চলে আসলো, কিন্তু আহাদ এটা জানে না যে সে তার ছুরিটা করিডোরে ফেলে এসেছে। আহাদ তার রুমে বসে আছে, তার সাথে কি হয়ে গেল সে কিছুই জানে না। হঠাৎ তার দরজায় আবার ওই একই আওয়াজ, কে যেন তাকে নক করতে লাগলো। আহাদ দরজা খুলল না, কারণ নির্ঘাত ও এবার মরবে। সারা রাতে আওয়াজে ঘুমাতে পারল না আহাদ। পরদিন সকালে আহাদ ফরিদ স্যারের রুমে যায়। আহাদ খেয়াল করে যে ফরিদ স্যার খুব চিন্তিত অবস্থায় বসে আছেন। ফরিদ স্যারের কাছে আহাদের অস্ত্রগুলো দিল, কিন্তু আহাদ লক্ষ্য করল ফরিদ স্যার এতে কোনো উচ্ছ্বাস প্রকাশ করছে না, বরং আহাদের দিকে তাকিয়ে বলল, যান আহাদ। যখন আমি 3 তলার ওঠার জন্য গেলাম তখন দেখলাম 3 তলায় যাওয়ার রাস্তায় বড় করে গেট বসানো এবং সেই গেটে তালা দেওয়া। কিন্তু সেই গেটের ফাঁক দিয়ে আমি স্পষ্ট দেখতে পেরেছি যে কেউ আমার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো কেমন জানি লাল, কিন্তু তার অবয়ব আমি দেখতে পারিনি। আহাদ বোধহয় আমরা ধরা পড়ে গেছি। ওরা হয়তো বা বুঝতে পেরে গেছে যে আমরা এই হোটেলে ইনভেস্টিগেশন করতে এসেছি। এখন জানি না আমরা কি করব। সিরিয়াল কিলাররা অনেক দিন ধরে হয়তো বা কোনো ভিকটিম পাচ্ছিল না, কিন্তু আমরা এসে তাদের মজা বোধহয় দ্বিগুণ করে দিতে সক্ষম হয়েছি বা কিছু। আহাদ তখন ঢোক গিলে বলল, স্যার তাহলে কি আমরা চলে যাব এই হোটেল থেকে? ফরিদ স্যার তখন রাগী গলায় বলল, না আহাদ, আমরা এখান থেকে কোথাও যাব না। আহাদ খুব চমকে যায় ফরিদ স্যারের কথা শুনে। এরপর ফরিদ স্যার আহাদকে বলল, চলো ব্রেকফাস্ট করতে যাই।
আহাদ চুপি চুপি উঠে ফরিদ স্যারের সাথে চলে গেল নিচে। তারা একটা টেবিলে বসে ওয়েটারকে ডাকতে লাগলো। হঠাৎই কে যেন আহাদের মাথায় জোরে একটা আঘাত করলো। সেই আঘাতের টাল সামলাতে না পেরে আহাদের নিচে পড়ে গেল। চোখ বন্ধ করার সময় আহাদ সেই ভয়ঙ্কর আওয়াজটা শুনতে পেল।